মানুষ যখন আর কিছু বলার জন্য খুঁজে পায় না তখন এইসব বলে। সিরিয়াস কথায় আসি, তুমি বাড়ি চলে আসো। তোমার আব্বাকে বলো তুমি চলে যেতে চাও। এইসব রং তামাশা অনেক হয়েছে সায়না। সায়না মৃদুস্বরে বলল, আমি এখনো সুস্থ না। তাজদার গম্ভীর মুখে বলল, তবে এটাই শেষ নায়র। কিসের শেষ নায়র? মানে আমি যতদিন দেশে আছি ততদিন তুমি আর নায়র যেতে পারবে না। সায়নার ব্যালেন্স চলে গিয়েছে। সে আর কোনো রিপ্লাই করতে পারল না। সাইদা বেগম ডাকছে, শানু, এই বেলায় চুল খোলা রেখে ঘাটে বসে আছিস কেন? ঘরে ঢুকে আয়। সায়না প্লেটে মরিচ গুঁড়া নিয়ে তাতে লবণ আর সরিষার তেল নিয়ে মেখে পেয়ারা খাচ্ছে। তাদের গাছের পেয়ারাগুলো ডাসা ডাসা। সায়না কখনো ছুঁয়েও দেখত না। এবার কেন যেন খেতে ইচ্ছে হলো। শাহিদা ফেলন ডাল নিয়ে এলেন ছাকাই করে। সায়না বলল, এগুলো কখন ভিজতে দিয়েছ? সকালে দিয়েছি। একটু হাত লাগাবি নাকি একটু শুবি? না আর শোবো না, দাও ছিলে দিই। কি দিয়ে রাঁধবা? রুই মাছের মাথা আছে, ওগুলো দিয়ে রাঁধবো। সায়না ডাল ছিলে নিতে লাগলো নখের সাহায্যে। চাচিরা এসেও যোগ দিল সেখানে। ওই বাড়ি থেকে কে কি শুনেছে সেই সব নিয়ে কথাবার্তা চলছিল। সায়না একদম চুপ করে শুনল। সবাই হাতে হাতে ডালের ছোলা ছিলে দিচ্ছে। পাশের বাড়ির একজন জেঠিও ছিল সেখানে। উনিও কথায় কথায় বললেন, শানুর বোধহয় অসুখ বন্ধ হয় নাই। সায়না চুপ করে রইল। সায়দা বেগম সায়নার চেহারা দেখে বিরক্তি টের পেল। বলল, না, এখনো বন্ধ হয় নাই। তারপর সাথে সাথে সায়নাকে বলল, শানু, ফোন নিয়ে আয় তো ঘর থেকে। আনিস ফোন দেবে অফিস থেকে বেরোনোর সময়। কিছু বাজার সদাই নিয়ে আসতে বলবো। সায়না মায়ের কথা শুনে ঘরে চলে গেল। ফোনটা পাঠালো তার চাচাতো বোনকে দিয়ে। সে চলে যেতেই সায়দা বেগম সবার উদ্দেশ্যে বলল, ওর সামনে এসব কথা বলিয়েন না ভাবি। আমাদেরও কিছু বলতে চায় না। না, তাজদার তো চলে যাবে, তাই বলছিলাম। সায়দা বেগম বলল, দোয়া কইরেন, আল্লাহ মুখ তুলে চাইলে আর কি। মেয়ে নিয়ে যাওয়ার আগেই ওরা আমার মেয়ের দোষ ধরা শুরু করেছে। নিয়ে যাওয়ার পর কি করবে? আমার কাছে ফোন রেকর্ডগুলো আছে। ওরা মাফ না চাইলে আমি আর একটা ফোনও তুলব না। আমার মেয়ের নামে আজে বাজে কথা কেন বলল? তাজউদ্দিন সিদ্দিকী গর্জন করছেন। রোশনারা পেছনে এসে দাঁড়ালেন, বললেন, আপনি এখানে দাঁড়িয়ে চেঁচাচ্ছেন কেন? ভেতরে যান, মানুষে শুনবে। তাজউদ্দিন সিদ্দিকী গর্জন করতে করতে ভেতরে চলে গেলেন। তৌসিফের কাছে এইমাত্র তাজদারের ফোন এসেছে। সে জানতে চাইল, নোভা নাকি অসুস্থ। দুই পরিবারের ঝামেলা নিয়ে টেনশন করছিল। এখন টেনশন করলে কি হবে? কাজ করার আগে ভাবা উচিত ছিল। তৌসিফ বলল, তুমি বাড়ি কবে আসবে? কবে আসবো সেটা তো জানার কথা। তৌসিফ চুপ করে রইল। তাজদার জানতে চাইল, ওরা কি ডিসিশন নিয়েছে। বড় আম্মু বলছিল সায়নাকে নিয়ে আসার কথা, কিন্তু বড় আব্বু বলল। তাজদার শীতল কণ্ঠে জানতে চাইল, মানা করেছে? তৌসিফ আমতা আমতা করে বলল, তুমি এসব বাড়িতে বললে আমি ফেঁসে যাব। বড় আব্বু আমাকে বোকাঝোকা করবে তখন। তাজদার একটা ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওরা সবাই মিলে অপমান করে এসেছে, এখন আনতে যাব আমি? তৌসিফ চুপ করে রইল। তাজদার ফোনের ওপাশে গর্জাতে লাগলো। তৌসিফ চুপ করে রইল। সে বাজারের কাছাকাছি আছে। শাওন এসে পিঠ চাপড়ে দিল। তৌসিফ ফোন রেখে তার সাথে হাসলো। কোথায় গিয়েছিস? মাঠে ছিলাম। বাজার করবি? হ্যাঁ। আর বলিস না, তোর বোনের জামাই আমার মাথা নষ্ট করে দেবে। কেন? বউ বাপের বাড়িতে চলে গেছে, তাই মাথা খারাপ। শাওন বলল, চলে যেতেও বলবে, চলে গেলে আবার মাথা নষ্ট। তৌসিফ বলল, আর বলিস না ওর কথা। বিয়ে করেছে ও। দুনিয়ার সব ঝড় তুফান যাচ্ছে আমার উপর দিয়ে। বউ সামনে থাকলেও দোষ, চলে গেলেও দোষ। এদিকে আমরা বেকার বলে বউই পাই না। শাওন শব্দ করে হেসে উঠল। ধুর ভাই, তোদের ইউরোপ আমেরিকায় মামা চাচা আছে, চিন্তা নেই। ওখানে গেলে বউ পেয়ে যাবি। আমরাই তো হতবাগা। শালার একটা ভালো চাকরি নাই এই গরিবের দেশে। সবার কি রেজাল্ট ভালো থাকবে? কোনো মতে টেনে টুনে পড়াশোনা তো শেষ করছি। এখন চাকরি না পেলে গরু ছাগলের ব্যবসা দেওয়া ছাড়া আর উপায় নেই। তৌসিফ বলল, পেয়ে যাবি পেয়ে যাবি, চিন্তা নেই। বাজার করবি? শাওন বলল, মেজ ভাই বাজারে আসতে বলছিল, তাই এলাম। দাঁড়া, ফোন দিয়ে জিজ্ঞেস করে নেই। ওরা দুজন হাঁটতে হাঁটতে বাজারের ভেতর চলে গেল। বাচ্চারা পড়তে এসেছে আসরের পর। ছুটি হতে হতে মাগরিবের আজান দিয়ে ফেলেছে। সায়না মাগরিবের নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে বাচ্চাদের হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দিল। বাইরে আধার, তাই সে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাচ্চাদের পেছন পেছন উঠোনে এলো। মাগরিবের সময় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা একসাথে বসে গজল গায়। সায়না, মেজ চাচা, ছোট চাচার ছেলেমেয়েরা গজল গাইছে। বাচ্চারা যে যার মতো বাড়ি চলে যেতেই সায়না বাড়ির দিকে পা বাড়াচ্ছিল। ঠিক তখনই সায়না সায়না বলে কেউ একজন ডাকলো। সায়না চট করে ঘাড় ফিরিয়ে তাকালো। রৌশনারার কণ্ঠস্বর। সায়না সাড়া দিল, জি। এদিকে আসো, একটু কথা আছে। সায়না পা বাড়ালো। রৌশনারাকে কেমন অস্থির দেখাচ্ছে।
শায়না জানতে চেয়ে বলল, কি হয়েছে বড় আম্মু? রৌশনারা বললেন, তাসদার তোমাকে ফোন দিয়েছে? না। তুমি দাওনি? শায়না দুপাশে মাথা নাড়ালো। না আসলে। রৌশনারা তাকে থামিয়ে দিয়ে বলল, ও দেয়নি কিন্তু তোমার দেওয়া উচিত ছিল না? দুজনেই এরকম করলে কিভাবে হবে? তোমার তো ওকে ফোন দেওয়া উচিত ছিল। সব এখন আমি শিখিয়ে পড়িয়ে দেব? ঝামেলা যা হয়েছে তা নিয়ে তো বসে থাকা যাবে না। তাজর আব্বাকে ফোন করে বলল, তোমাকে নাকি ও নিতে আসবে কাল, কিন্তু বাড়িতে নিয়ে যাবে না। ও নাকি বাসা ঠিক করেছে, ওই বাসায় নিয়ে যাবে। এই বাড়িতে তোমাকে আর কোনোদিন আসতে দেবে না। তুমি ওকে ফোন করে বলো তোমার বড় আম্মুর ওপর রাগ করে কোনো সিদ্ধান্ত না নিতে। বাপ ছেলে কি শুরু করেছে বুঝতে পারছি না। শায়না বলল, তুমি ফোন করেছো? না, ও তো বলেছিল আমার সাথে কথাবার্তা বলবে না, আমি ফোন দিলে ও কথা বলবে না। শায়না বলল, আচ্ছা আমি দেখি। দেখি না, ওকে বলো তোমার বড় আব্বু এখন তাসনুবার এইসব নিয়ে ঝামেলায় আছে, তাই রেগে কি না কি বলেছে। শায়না তো জানে রাগে সত্যিটাই বলেছেন বড় আব্বু। সে তবুও আশ্বাস দিল রৌশনারাকে। বলল, আমি ফোন দেব। শায়না কিছুক্ষণ পর ফোন করলো, তাসদার রিসিভ করলো না। শায়না এক নাগাড়ে ফোন দিতে লাগলো। রিসিভ না করে কতক্ষণ থাকবে? সে 10 মিনিট ধরে ফোন দিয়েই গেল। শেষবার ফোন রিসিভ হতেই ওপাশ থেকে কাঠখোট্টা কণ্ঠস্বর বলল, হ্যালো, তাসদার সিদ্দিকী স্পিকিং। শায়না নিজেকে সামলে নিয়ে বলল, আপনি কি শুরু করেছেন এইসব? আমাকে অশান্তিতে রাখেন ভালো কথা, আমি তো পরের মেয়ে, কিন্তু নিজের বাড়ির মানুষ, কাউকেই শান্তি দিচ্ছেন না। আপনি ওদিকে ঝামেলা করবেন আর সমস্ত দোষ চাপবে আমার ঘাড়ে। নিজের খসিয়ত পাল্টান, নইলে এমন একটা সময় আসবে যে নিজের পাশে কাউকে পাবেন না, একদম একা হয়ে যাবেন। বাসা নিলেই আমি আপনার সাথে ধেই করে চলে যাব? চৌখাট আমাকে না মারাতে বলেছেন, আমি মারাবো না। সেটা হোক কলতার নিবাস কিংবা অন্য কোনো বাসা বাড়ি। আমি যাব না মানে যাব না। আপনাকে বুঝতে হবে, মুখ আছে বলে যা তা বলে দেওয়া যায় না। আমি যদি আপনাকে একবার বলতাম আমাদের বাড়ির চৌকাঠ কখনো মারবেন না, তখন আপনি কোনোদিন আসতেন? আপনি মুখে যা আসে তা বলে দেবেন, আমি কষ্ট পাবো। তারপর আপনার মনে হবে আপনি ভুল করেছেন, তা দেখে আমি আবার ধেই করে আপনার সাথে ফিরে যাব। তাহলে ভুল ভাবছেন। আপনার এইসব বাজে খসিয়ত যতদিন না কমবে ততদিন আমি আপনার কাছে যাব না। রাগে তাসদারের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তোমার সাহস? আমার সাহসের এখনও কি দেখেছেন? সাহস শুধু আপনার আছে? নিজেই নিজেকে প্রশ্ন করুন, যা করেছেন তা কি ঠিক করেছেন কিনা। বাড়তি কথা বলবে না, একদম বলবে না। আমাকে যেগুলো বললে সেগুলো আমার শ্বশুর শাশুড়িকেও বলো, কারণ তারাও তোমাকে অপমান করেছিল। শায়না ক্ষীণ কণ্ঠে বলল, যে বিয়ে করেছে সেই হাঁটতে বসতে করে, ওরা কোন চাই? হোয়াট? আমি আর তারা? থামলেন কেন? আপনি আর তারা আলাদা নয়। আপনি করেন তাই ওরাও সুযোগ পায়। আপনি কোনোদিন আমাকে সম্মান দিয়ে কথা বলেছেন মনে করুন তো? মাথায় তুলে নাচতে বলছো? বউকে মাথায় তুলে সবাই নাচতে পারে না, মেরুদণ্ড থাকা লাগে, গার্ডস লাগে, মন লাগে। আপনি শেখেননি কীভাবে একটা মেয়েকে সম্মান দিতে হয়। যদি শিখতেন, আমি বউ নয় মেয়ে হওয়ার কারণে হলেও একটু সম্মান পেতাম। বউ হিসেবে মাথায় ওঠা তো বহুদূর। আপনি তো শুধু বড় বড় ডিগ্রি অর্জন করেছেন, আর কিছু শেখেননি। নিজে সব ঝামেলা তৈরি করেন আর তারপর সব আমার ঘাড়ে তুলে দেন। আশেপাশের মানুষজন বলছে বউ নিয়ে যাওয়ার পর থেকে ওদের বাড়িতে ঝামেলা লেগে আছে। যাদের নিজেদের ছেলেই হাজারটা ঝামেলা তৈরি করে, সেখানে পরের মেয়েটা কি করবে? আপনি ঠিক হলেই তবে আমাকে কথা শোনানোর আগে দুইবার ভাববে। নিজেই তো সুযোগ দিচ্ছেন সবাইকে। তাসদার সিদ্দিকী ফোন কেটে দিল। এরপর একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ কেটে গেল। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না তার কোনো খোঁজখবর পরিবারের কেউই পেল না। তার এইসব দেখে শেষমেশ তৌসিফের বাবা তৈয়বউদ্দিন সিদ্দিকী আর তাসদারের মামা, ফুপা, খালার সবাই এসে শায়নাকে নিয়ে গেল। আফসার সাহেব বললেন, আপনারা এসেছেন বলে আমি মেয়ে ছাড়ছি এমন না। আমার মেয়ে নিজেই ঝামেলা সইতে না পেরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার যদি আমার মেয়েকে আর ছোট করা হয়, ও আর কোনোদিন ওই বাড়িতে যাবে না। শায়না এমনি এমনি রাজি হয়নি। বিয়ের পর থেকে তাসদারের সমস্ত বিহেভিয়ার, পরিস্থিতি সংক্ষেপে উল্লেখ করে সে স্প্যারোস গ্রুপে পোস্ট করেছিল। সেখানে বেশিরভাগ মেয়েই তাসদারকে তুলোধুনো করেছে। বলা যায় 60% মেয়েই তাকে পরামর্শ দিয়েছে তাসদার সিদ্দিকী না আসা পর্যন্ত যেন সে না যায় শ্বশুরবাড়িতে। বাকি 40% মেয়ের মধ্যে 10% তার দোষ দিয়েছে, 10% স্বামীভক্তি দেখিয়ে চলে যেতে বলেছে। অবশিষ্ট 20% মেয়ে মহিলারা দুই দলের চেয়ে একটু ভিন্ন পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শগুলো যৌক্তিক এবং বাস্তবিক লেগেছে শায়নার কাছে।
তাদের মধ্যে একজনের কমেন্ট খুব বড় ছিল। শায়না সেটি মনোযোগ দিয়ে পড়েছে। মহিলাটি লিখেছেন, সাংসারিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে নার্সিসিস্ট ও ডমিনেটিং স্বভাবের পুরুষদের সঙ্গে তেরামি করে পাল্টা জবাব দিলে ঘৃণা দেখালে লাভ হয় না, বরং তারা আরও বেশি জেদি হয়ে ওঠে। এদের সঠিকভাবে সামলাতে হলে গলার আওয়াজের বদলে বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা রেখে চাল দিতে হয়। আপনি কয়েকদিন একদম যত্ন আত্মীর করতে থাকেন। 1 মাস তার মনের মতো করে চলেন, যেরকম বলে সেরকম করেন। আপনার পোস্ট পড়ে বুঝলাম আপনি একবারও ভালো করে কথা বলেননি, মানে বউ জামাই দুজনেই রূঢ় গলায় কথা বলেন। এখন থেকে আপনি তার সাথে মিষ্টি করে কথা বলার চেষ্টা করুন। আগ বাড়িয়ে তার কাপড় চোপড় ধুয়ে দিন, আয়রন করে দিন, খাবার দাবার বেড়ে দিন। তাকে ফিল করান যে সে এতদিন যোগাযোগ বন্ধ করে রাখায় আপনি কষ্ট পেয়েছেন। আপনাদের সম্পর্ক আরও গাঢ় করুন, তাকে আরও এক্সপ্লোর করুন, তাকে পুরোপুরি জানুন। তারপর 1 মাস পর যত্ন নেওয়া ছেড়ে দিন, মানে ব্যাপারটা আপনাকে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে যাতে তার কাছে অতিরঞ্জিত না লাগে। আবার যখন ইগনোর করা শুরু করবেন তখন যেন মনে না হয় আপনার আগের কাজগুলো অভিনয় কিংবা আপনার একটা প্ল্যান ছিল। আপনি ইগনোর করা শুরু হলে তার আসল রূপ বেরিয়ে আসবে। সে আপনার ইগনোর করার কারণ জানতে চাইবে, বুঝতে চাইবে, তাকে ভাবাবে। আর যদি না ভাবায়, আগের মতো বিহেভ করে, তাহলে বলবো ওরকম জামাইকে বুড়ো আঙুল দেখিয়ে চলে আসবেন। সুযোগ বারবার দেওয়া উচিত নয়। আপনি যেহেতু বললেন আপনি বিয়েটার প্রতি সিরিয়াস হতে চান, সম্পর্কটাকে সুযোগ দিতে চান, বিয়ে ভাঙা এইসব পসিবল না, তাই আপনার জন্য আমার এই সাজেশন রইল। কারণ এতে করে আপনিও আপনার মধ্যে চেঞ্জেস আনতে পারবেন, তার মধ্যেও চেঞ্জেস আনতে পারবেন। বোন, সংসারে বুদ্ধি খাটিয়ে চলতে হয়, সব নিজেই আদায় করে নিতে হয়। আপনাকে কেউ সমর্থন করবে না, আপনি যা চান তা কখনোই কেউ সহজে মেনে নেবে না। যেখানে নিজের পরিবার আপনার কথা শুনেনি, সেখানে পরের ছেলেটা আপনাকে বুঝে ফেলবে এমন আশা রাখাটাই ভুল। সে যদি সরি বলতে না জানে তাহলে আপনিই প্রথমে সরি বলে তাকে শেখান, সরি বলতে শেখান। সে কারো কথা শোনে না, আপনি তার কথা মন দিয়ে শুনুন। সে আপনাকে দেখে থুতু ছুঁড়ত, তাই আপনি তাকে দেখে তো আর থুতু ছুঁড়ে জবাব দিতে পারবেন না। সে ভাববে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে সে যা করছে তাই ঠিক। এত কিছুর পরও যদি না শেখে, না বোঝে, না শোনে, তখন ফাইনাল সিদ্ধান্ত নেবেন। আমি আপনার সিচুয়েশন বুঝতে পারছি। আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ভাইদের উপর বসেও খেতে চাচ্ছেন না, আবার বরের কাছেও ফিরতে পারছেন না। আপনাকে আমি যা বলেছি তা একবার ট্রাই করে দেখুন। আর আপনি যদি নিজ থেকে যান তার কাছে, তাহলে আমার মনে হয় আপনি উঁচুতে থাকবেন, কারণ আপনি সুযোগটা দিয়েছেন। তার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বেঁচে থাকে, তাহলে সে এই সুযোগ দেওয়ার আপনার ওপর কৃতজ্ঞ থাকবে। ভালো থাকুন, আল্লাহ আপনার সহায় হোক। শায়নার মনে হলো এই ধরনের একটা গাইড তার প্রয়োজন ছিল। বাকিগুলো কমেন্ট তার কাছে তুচ্ছ মনে হলো। এতদিন ধরে সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল, সঠিক পরামর্শের অভাবে কি করবে বুঝে উঠতে পারছিল না। এমনকি নিজের ভুলগুলোও চোখে পড়ছিল না। এবার সব কিছু যেন পরিষ্কার হয়ে গেল। শক্তি ফিরে পেল সে। এই অস্ত্র তো সে আগে থেকেই জানতো, কারণ সে নিজেও এরকম স্বভাবের মেয়ে। শুধু মাঝখানে তাসদার সিদ্দিকীর সঙ্গে টেক্কা দিতে গিয়ে নিজেকে বদলাতে চেয়েছিল। নিজের চারপাশে একটা মেয়েকে খোলস গড়ে তুলেছিল, কিন্তু তা তাকে শান্তি তো দেয়নি, উল্টো তাকে ভুল পথে ঠেলে দিয়েছিল। কলতানে ফিরে যাওয়ার পরদিন রাত 10:30টার দিকে তাসদার সিদ্দিকী এলো বাড়িতে। বাড়ির সামনে গাড়ি থামতেই সবাই ভেতরে ভেতরে উচ্ছ্বাসিত হলো। তিতলি দৌড়ে দৌড়ে মাকে গিয়ে খবরটা দিয়ে এলো। কারো দিকেই তাকালো না তাসদার, সোজা ভেতরে ঢুকে এলো আনোয়ারা বেগমের একটা প্রশ্নের জবাব দিয়ে। গালের দাড়ি হালকা বেড়েছে, চেহারা একদম শক্ত, তবে আগের মতো উজ্জ্বল নেই। কিছু একটা বেশ কম হয়েছে তা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। বাড়ির ভেতরে পা রাখতেই দেখলো শায়না মেঝেতে বসে টিভি দেখছে। সে যেতে যেতে থমকে দাঁড়ালো। বহু বছর আগেকার একটা দৃশ্য। তফাৎ হচ্ছে শায়না মমতাজ তখন প্রতিবেশী ছিল, আর আজ বউ। কিছুক্ষণ পর শায়নার পাশে তিতলিও এসে বসলো। তৌসিফও এলো। তারা লুডো খেলছে টিভি দেখতে দেখতে। তাসদার একটা একটা করে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে এলো। শায়না তিতলি আর তৌসিফের সাথে লুডো খেলায় মগ্ন। আরও 10-12 মিনিট লাগবে খেলা শেষ হতে। এই মুহূর্তে টানটান উত্তেজনা, খেলা ছেড়ে ওঠা যাবে না। তৌসিফ বলল, সাহেব এসেছেন, তোমার চলে যাওয়া উচিত। শায়না বলল, তাহলে মেনে নিন, আমিই জিতলাম।
তিতলি বলল, তা হবে না, আমিই জিতব। শায়না বলল, তাহলে উঠব না, আমিই জিতব, জিততেই উঠব। এই মুহূর্তে অন্যদিকে মনোযোগ দেওয়া কঠিন। বলা যায় যে যেভাবে পারছে নিজেদের ব্যস্ত দেখাচ্ছে। তাস্তার সিদ্দিকী বাড়িতে ফিরেছে, এটা নিয়ে আপাতত কোনো কথাবার্তা নেই। যা হওয়ার তা বাড়িতে তার পা রাখার আগেই হয়ে গেছে। খেলায় শেষমেশ শায়নাই জিতল। কিছুক্ষণ পর তৌসিফও জিতে গেল। শেষমেশ তিতলি হেরে গেল। সে তৌসিফের শার্ট চেপে ধরে বলল, আরেকবার খেলবো, আমি জিতলে তারপর খেলা শেষ হবে। তৌসিফ বলল, আবারও মারা খাবি, সাবধান। না, আমি শোধ করব। বেশ বেশ, শায়না তুমি যাও, সিদ্দিক সাহেব নইলে কেলেঙ্কারি শুরু করে দেবে। শায়না রান্নাঘরে চলে গেল। গরুর দুধ যা ছিল সবগুলো দিয়ে চা বানিয়ে ফেলা হয়েছে। শায়না ঝিমলিকে জিজ্ঞাসা করল, ভাবি, ফ্রিজ থেকে দুধের বোতল বের করব? চা তো বানানো শেষ। শায়না বলল, কফের জন্য। ঝিমলি বলল, ও হ্যাঁ, মেজভাই এসেছে শুনলাম, আমাকে জিজ্ঞেস করব? জোহরা বেগম এসে দুধের বোতল বের করে দিল। বরফ হয়ে আছে। শায়না বলল, এগুলো তো তরল হতে অনেক সময় লাগবে। জোহরা বেগম বলল, আগে জানলে তো বের করে রাখতাম। চা খাবে কিনা জিজ্ঞাসা করো। শায়না বলল, আচ্ছা নিয়ে যাই। সে কাপে চা ঢেলে নিল। লেয়ার পরোটা ভাজা হয়েছে। তাস্তার সিদ্দিকী তেলের নাস্তা খাবে না এখন। সে প্লেটের উপর কাপটা রেখে বিস্কুটের বয়ম করল। 2-3 রকমের বিস্কিট আছে সেখানে। সে এক র্যাপার বিস্কিট তুলে নিল প্লেটে। জোহরা বেগম বলল, তাস লেক্সাসটা খায় মাঝে মধ্যে, ওখান থেকে 2 প্যাকেট নাও। শায়না ওনার কথা মতো লেক্সাস বিস্কিটের প্যাকেট থেকে ছোট ছোট 2টো প্যাকেট প্লেটে তুলে নিয়ে ছোট ট্রেতে তুলে নিল সব। তারপর মাথায় ঘোমটা তুলে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। পথে তিতলির সাথে দেখা। সে র্যাপার থেকে বিস্কিট তুলে মুখে পুরে দিল। শায়না হাসল। তিতলি তার সাথে হেসে নেচে কুদে রান্নাঘরের দিকে চলে গেল। পথে মধ্যে আবার তৌসিফের সাথে দেখা। তৌসিফ হেসে বলল, অল দ্য বেস্ট। শায়না বলল, আপনি রেডি থাকেন, হুকুম আসতেছে। আর মনে করিয়ে দিও না। শায়না হেসে ফেলল। তারপর নিজের ঘরে ঢুকলো ধীর পায়ে হেঁটে। টেবিলের ওপর আস্তে করে ট্রেটা রাখল। তাস্তার সিদ্দিকী এখনও ওয়েস্টকোটটা খোলেনি। শায়নার উপস্থিতি টের পেয়ে কোনা চোখে তাকালো। শায়না টেবিলের সাথে কোমর ঠেকিয়ে দাঁড়ালো। তাস্তারের দিকে তাকাতে তাকাতে বিস্কিটের গায়ে কামড় দিল। তাস্তার ওয়েস্টকোটটা খুলছিল, ঠিক তখনই শায়না গলা ছাড়ল। তাস্তার তার দিকে সরাসরি তাকালো। শায়নার ইশারা বুঝেও না বোঝার ভান করে ওয়েস্টকোটটা রেখে দিয়ে হাতের ঘড়িটা খুলতে লাগলো। শায়না কাপটা নিয়ে ততক্ষণে তার সামনে হাজির। কাপটা বাড়িয়ে দিতেই তাস্তার তার দিকে তাকালো। গলা ছেড়ে বলল, আমি ফ্রেশ হওয়ার আগে চা খাবো? শায়না পাল্টা প্রশ্ন করল, ফ্রেশ হয়ে এসে ঠান্ডা চা খাবেন? তাস্তার কাপটা হাতে নিল। শায়না বলল, আবার ঢেলে দেবেন না যেন, শ্বশুরবাড়ির কাপ ভাঙতে আমার মায়া হয়। তাস্তার তার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। শায়না মনে করিয়ে দিল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাস্তার চোখ সরিয়ে চায়ের কাপে চুমুক বসালো। শায়না আবারও আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। প্রশ্ন করল, তো কোথায় ছিলেন এতদিন? তাস্তার গম্ভীর মুখে উত্তর দিল, আমার থাকার জায়গার অভাব নেই। জায়গাটা কোথায়? ঢাকায়। ভালোই। তাস্তার যান্ত্রিক স্বরে ঠান্ডা চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, ইউ মিসড মি শায়না মমতাজ? শায়না ঠোঁটের কোনায় একটুখানি হাসির রেখা দেখা দিল। সে মিথ্যে বলল, ইয়াস, আফটার অল বিয়ে করা বর। মাথার চুল আর গালের দাড়ি টাড়িয়ে দেখছি বেড়েছে বেশ। ব্যাপারটা দেখার মতো, ইন্টারেস্টিং। তাস্তার গালে হাত দিয়ে দাড়ি চুলকাতে চুলকাতে বলল, ভাবছি রবীন্দ্রনাথ সাজব। শায়না বলল, ইউর লাইফ ইউর চয়েস। তাস্তার সাথে সাথে বলল, এক্স্যাক্টলি। অবশ্য আমার চয়েস দারুণ। শায়না তার চোখের দিকে তাকালো। তাস্তার বলল, সামনেই তার জলজ্যান্ত প্রমাণ দাঁড়িয়ে আছে। শায়না মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস। হাসি নয়, যেন ধারালো খঞ্জর। শায়না জানতে চাইল, খঞ্জর? ইয়েস, নো ডাউট। আপনার কি কেটে নিয়েছে? মাথা, মগজ, সামনে আরও কিছু কেটে নেওয়ার ধান্দা চলছে। শায়না আরও হেসে বলল, আগে বলবেন না অস্ত্র আমার কাছেই আছে? তাস্তার সিদ্দিকী গম্ভীর মুখে বলল, জানতাম তুমি এটা জানার পর এর সদ্ব্যবহার করবে না। শায়না চায়ের কাপটা তার হাত থেকে নিয়ে ফেলল। বলল, বাইরে থেকে যে পারফিউম গায়ে মেখে এসেছেন সেটা ধুয়ে ফেলা হোক, সামনে দাঁড়ানো যাচ্ছে না। তাস্তার বুঝে ফেলল তার ঘামের গন্ধকে বোঝাচ্ছে শায়না মমতাজ। তার ঘাম নিয়ে যত আপত্তি।
এদিকে অন্যান্য মেয়েরা বরের গায়ের ঘ্রাণকে পারে না পারফিউম হিসেবে ইউজ করতে। সে গম গম করে বলল, আমার ঘাম নিয়ে আমি এই ধরনের কথাবার্তা শুনতে চাই না শায়না মমতাজ। রেস্ট্রিকশন দেওয়া রইল। শায়না রসিকতা করে বলল, আপনার ঘামও দেখছি অপমানিত বোধ করে। সরি সরি, আপনি একটা কাজ করুন, নিজের শার্টটা খুলে নিজে একবার শুকে দেখুন। তাজদার সিদ্দিকী ভীষণ অপমানিত বোধ করল। অপমানিত বোধ করলে তার চেহারার রং এভাবে পাল্টে যায়। শায়না মনে মনে হাসল, বলল, আপনি জানেন মেয়েদের সবচেয়ে প্রিয় ঘ্রাণ কোনটি? তাজদার তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো, যেন শায়না মমতাজ তাকে এখন একটা পারফিউমের নাম বলবে। সে বলল, আই ডোন্ট থিঙ্ক তোমার পছন্দের কোনো পারফিউমও আমার গায়ে মাখলে তুমি তা অ্যাপ্রিসিয়েট করবে। শায়না বলল, আমার মুড নষ্ট। আনসারটা করতে পারলাম না, সরি। তাজদার সোজা সাপটা বলল, আমি আজকে গোসল করব না, ডিসিশন ফাইনাল। শায়না ট্রে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, বিছানা থেকে ঠেলে ফেলে দিব, প্রমিস। তাজদার বোতাম খুলতে খুলতে আয়নার দিকে তাকালো। তাজদার আশায় রাত্রের জন্য আলাদা করে সবজি রান্না করতে হয়েছে তেল মরিচ কম দিয়ে। সে একটু কাঁচা থাকে এমন সবজি খেতে পছন্দ করে। শায়নাও এমন। বর বউয়ের পছন্দের মিল আছে এদিক থেকে। তাই সবজি রান্নার কাজটা শায়নাকেই করতে হলো। তাজদার ঝোল দিয়ে রান্না করা মাছ খেতে পছন্দ করে না, তাই তার জন্য কয়েক টুকরা ভাজতে হলো। রোশনারা জানতে চাইলেন, এতদিন কোথায় ছিল বলেছে? ঢাকায়। সন্দেহ ঠিক ছিল, কিছু বলেছে তোমাকে? না। শায়না ছোট ছোট ওলকচু, পটল, কাঁকরোল আর আলুর মধ্যে কয়েকটা ছুরি শুটকি দিয়েছে। 1 কেজি 1200 টাকা নিয়েছে শুটকিগুলো। তরকারিতে কয়েক টুকরো দিলে ভীষণ স্বাদ লাগে। এখানে শুটকি ছাড়া তরকারি কেউ খায় না বললেই চলে। শায়না তরকারিটা রেঁধেছে, আর আমরা দিয়ে চিংড়ি মাছ রেঁধেছে, সাথে কয়েকটা টুকরো রুই মাছ ভুনা করেছে। তাসনুবা ঘর থেকে বেরই হচ্ছে না ইদানিং। রোশনারা তাকে বলেছে, সব তোমার জন্য হয়েছে। বিয়ের কথা ঠিকঠাক হলে মেয়েদের একটু সাবধান থাকতে হয়। তাসনুবা ভীষণ বিরক্ত। ওই বাড়িতে বউ হয়ে যাওয়াটা তার জীবনের মাইলফলক নয় অফকোর্স, বরং একটা কমিটমেন্ট জড়ানোর আগে তাদের স্বরূপ দেখে ফেলাটা তার জন্য এক প্রকার ব্লেসিং। সে এবার সেন্ট মার্টিন গিয়ে এনজয় করবে বন্ধুবান্ধব নিয়ে। কে তাকে আটকায় সে দেখবে। তিতলি আর শায়না মিলে টেবিল সাজিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর সেখানে তৌসিফ এলো। ঢাকনা উল্টে চিংড়ি দেখার পর তিতলির দিকে তাকিয়ে বলল, সঙ্গী হলে চিংড়ির ভাগ পাইবেন। তিতলি হেসে বলল, 2টা তুলে নাও। তৌসিফ চামচে করে চিংড়ি মাছ তুলে একটা তিতলির দিকে বাড়িয়ে দিল, আরেকটা নিজের মুখে। তিতলি আরেকটা নিয়ে জোড়াজোড়ি করে শায়নার মুখে ঢুকিয়ে দিল। খেতে খেতে বলল, চোরদের সঙ্গ দেবে কিন্তু নিজে সাধু সাজবে, তা হয় নাকি? শায়না চিংড়িটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। ঠিক তখনই তাজদার চলে এলো। তৌসিফকে বলল, বাড়ির বাকি সদস্যরা কোথায়? তৌসিফ শায়নার দিকে তাকালো। চিংড়ি মাছটা এখনও খাওয়া হয়নি। শায়না তো একটুও চিবোয়নি এখনও। সে তিতলির দিকে চেয়ে রইল। তিতলি চিংড়িটা গালের একপাশে রেখে কিছু বলার চেষ্টা করবে, ঠিক তখনই জোহরা বেগম হাজির। তিতলিকে গাল নাড়তে দেখে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো কী চিবোচ্ছ? যাও, সবাইকে ডেকে নিয়ে আসো। তিতলি মাথা দুলিয়ে দ্রুত গা ঢাকা দিল। তৌসিফ আর শায়না ফেঁসে গেল। দুজনেই দুজনের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। শায়নার তো লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। অসভ্য দুটো, তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দিল। তাজদার চেয়ারে বসতে বসতে দুজনের দিকে তাকালো। শায়না তার পাশে এসে বাসনে ভাত বেড়ে দিতে লাগলো। তৌসিফও চেয়ার টেনে বসেছে। শায়না তাকেও ভাত বেড়ে দিতে লাগলো। তৌসিফ তার দিকে তাকিয়ে কোনো মতে হাসি আটকে রাখার চেষ্টা করছে। তাজদার কপাল কুঁচকে বলল, এই তুই হাসছিস কেন? তৌসিফ সোজা হয়ে বসলো, বলল, কই? শায়না চিংড়িটা খাওয়া শেষ করে বলল, এখান থেকে দিচ্ছি, দাও। তাজদার তৌসিফের দিকে তাকিয়ে বলল, এই তোর বাপ জ্যাঠা কোথায়? আসছে। নাকি আমার সামনে বসে খেতে চাইছে না? পরে খাবে বোধহয়। পরে তো খাবেই, আমাকে ফেস করার সাহস ওদের আছে? ওদের পলিট্রিক্স আমি ধরে ফেলেছি, তাই ওরা আমার সামনে সহজেই আসবে না। রায়হান এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, কখন এলি? দেরি হয়েছে। জার্নি করে এসেছিস, খেয়ে দে একটু ঘুমা। আমি ঘুমালে সব সলভ হবে নাকি? তুই সলভ করার চেষ্টা করছিস কখন? তাজদার খাওয়া থামিয়ে বলল, সলভ করার পথটা বন্ধ করেছে কে? ঝিমলি এসে বলল, থাক না, আপনারা ভাইয়ে ভাইয়ে এইসব তর্ক করে কি সমাধান করবেন? তাজদার খেয়ে দিয়ে ঘরে চলে গেল সোজা। দাদিমা এসে বিছানায় বসলো, বলল,
বউ বিছানা টিছানা ঠিকঠাক করে রেখেছ? মেজাজ ঠান্ডা করে ঘুমাও। এইসব নিয়ে আর কোনো কথাবার্তা তুলো না। পরের মেয়েরা কি ভাববে? ভাববে ওরা নিজেরা ঠিক নেই, আবার আমাদের দোষ ধরে। পরের মেয়ের সামনে মাকে নিয়ে কটূক্তি করা ভালো কাজ নয় দুলাভাই। মা তো কষ্ট পাবে। তাজদার ল্যাপটপটা বন্ধ করে দাদিমার দিকে তাকিয়ে বলল, 4 সন্তানকে 4 চোখে দেখলে এরকম কষ্ট পেতে হবেই। ওই মহিলা আর তার স্বামীর সমস্ত পলিটিক্সের শিকার আমি। আমি এতদিন কোথায় ছিলাম তাদের কোনো মাথা ব্যথা ছিল? তুমি তো তার সাথে কথা বলো না। ফোন ধরো না তাজ। কথা বলা কে আগে বন্ধ করেছে? মহিলা আমার সাথে কথা বলা বন্ধ তো করবেই, তার আগে আমাকে মুখ দেখানো বন্ধ করে দেবে। বয়স তো কম হচ্ছে না, তিনি এখনও এইসব বাচ্চামো আচরণ কেন ছাড়ছেন না? মা বলে আমি অনেক কিছুতে তাকে ছাড় দিই, দোষকরি বলি না, কিন্তু আসল কালপ্রিট উনি আর উনার স্বামী। আমি কোনো ভুল করলে তাদের মেন কাজ হবে সেই ভুলটাকে আরও প্রকট করে তোলা। এই ফ্যামিলি পলিটিক্স কি আজকের? শেষে তাজদারের গলার আওয়াজ বড় হয়ে এলো। দাদিমাও ভরকে গেছেন, এসেছেন শান্তভাবে কথা বলার জন্য। এখন মনে হচ্ছে না আসাটাই উচিত ছিল। তৌসিফের ঘরের সামনে দাঁড়িয়েছে সবাই জটলা পাকিয়ে। ওখানে দাঁড়িয়ে তাজদারের কথাগুলো শোনা যাচ্ছে, যেহেতু সে বড় বড় করে বলছে। রোশনারা নিজের বুকে কিল মারছেন। তিতলি ঝিমলি আটকাতে চাইছে, কিন্তু তিনি থামছেন না। শায়না ভীত হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি হচ্ছে এই বাড়িতে? সে এখানে বউ হয়ে না এলে তো এসব কথা জানতেই পারতো না। জোহরা বেগম রুক্ষস স্বরে তাকে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে থামতে বলো, মাকে চলে আসতে বলো ওষুধ খাওয়ার জন্য। ছেলেটা ওর মাকে মেরেই ছাড়বে। শায়নার পা কাঁপছে। সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে ঢুকে এসে বলল, দাদু আপনাকে ডাকছে ছোট মা। হ্যাঁ যাচ্ছি, ওষুধটা খাওয়া হয়নি। উনি বেরিয়ে যেতেই শায়না দরজা বন্ধ করে দিয়ে তাজদারের দিকে তাকালো। তাজদার সিদ্দিকীর নিঃশ্বাস রাগে ফেঁপে উঠেছে। শায়না বলল, ছাদে যাবেন? তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। শায়না বলল, ওখানে ইচ্ছে মতো চিল্লাতে পারবেন। তাজদার বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমিও আমার বিরোধী দলের সদস্য। তুমি তোমার শ্বশুর শাশুড়ির দোষ দেখবে না, দেখবে আমার। সব দোষ আমার, কারণ আমি তোমাকে বিয়ে করেছি। আর আমি বুঝে গেছি মহিলা আর তার স্বামী আমার উপরে এর শোধ তুলেই ছাড়বে, কারণ আমি তাদের পছন্দের মেয়েকে বিয়ে করিনি। ইটস এ ডার্টি ফ্যামিলি পলিটিক্স। শায়না মমতাজ, তুমি এসব বুঝবে না। ওরা তোমাকেও আমার বিরুদ্ধে নিয়ে যেতে পেরেছে। বড় আম্মু কষ্ট পাচ্ছে, আপনি ভেবেচিন্তে কথা বলেন। আশ্চর্য, বুকে কিল মারছে তাই তো? এটা তার স্বভাবগত বৈশিষ্ট্য। সে রুমের দরজা বন্ধ করে বসে থাকবে, বুকে কিল মারবে, সিজদায় পড়ে যাবে, আমার মুখও দেখবে না, মুখ দিয়ে আমার নাম নেবে না। শি ইজ এ মোস্ট ডেঞ্জারাস লেডি ইন দিস ফ্যামিলি। তিনি আমার সাথে এমন বিহেভ করেন যেন আমি তার পেট থেকে জন্মগত শত্রু হয়ে বের হয়েছি। শায়না বিছানায় উঠে বসল। না, এই লোকটার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। তার চিল্লাচিল্লি কথা কাটাকাটি করার এনার্জি নেই, বলতে থাকুক। সে কোলে বালিশ টেনে নিয়ে গালে হাত চেপে তাজদারের সব কথা শুনে যেতে লাগলো। তাজদার কিছুক্ষণ পর তার বসার ধরন পরখ করে কপাল কুঁচকে তাকালো, কথা থামিয়ে দিয়ে বলল, এইভাবে বসে কি শুনছ? আপনি যা বলছেন। তাজদার মুখ ফিরিয়ে নিল। শায়না বলল, যা বুঝলাম, আপনার আসল শত্রু আপনারই এই মুখ। শুধু মুখের কথা দিয়ে আপনি হাজারটা শত্রু বানিয়েছেন। তাজদার বিছানায় শুয়ে পড়তে পড়তে বলল, তার মধ্যে তুমিও একটা। ভবিষ্যতে তুমিও এসব করবে। তুমি তোমার শাশুড়ি থেকে আরও বেশি বাড়বে। শায়না এখনও গালে হাত দিয়ে বসে রইল। তাজদার চোখের উপর হাত রেখে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর হাত সরিয়ে দেখলো শায়না একই ভঙ্গিতে বসে আছে। সে কপালটা আগের চাইতে 10 গুণ কুঁচকে ফেলে বলল, তুমি এভাবে আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছ? শায়না বলল, দেখছি আর কি। কি দেখছ? কোনো ভনিতা করবে না বেয়াদব। শায়না হেসে উঠে বলল, মানে আপনি যে পরিমাণের আপনি কোনোদিন মেয়েদের প্রেম নিবেদন করেননি? আবার কি? মানে অসহ্যকর, বিরক্তিকর। ওইসব নিবেদন বখাটেদের গাছ। শায়না হেসে বলল, ভুল বলেছেন। আপনি অমন ছেলে নন যাকে দেখলে মেয়েরা প্রেমে পড়বে। মেয়েরা প্রেমে পড়ে কেয়ারিং সাপোর্টিং পুরুষ মানুষের উপর। আমি ওইসব প্রেমিক ম্যাটেরিয়াল না, আমি হাজব্যান্ড ম্যাটেরিয়াল। শায়না ফিক করে হেসে উঠল, হাসতেই থাকলো। তাজদার বলল, পাগলটা কি, থামো। শায়না হাসি থামানোর চেষ্টা করে বলল, আপনি না সত্যি। কি সত্যি? শায়না হাসতে হাসতে বলল, হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ মানুষ বউ পাগল হয়। আমাকে এখন পাগল হতে বলছো? শায়না গালে হাত চেপে হেসে বলল, তার আগে প্রেমে তো পড়তে হবে। বইয়ের ভাষায় ভালোবাসা বলেও একটা কথা আছে, এইসব ভালোবাসাটাও আসতে হবে। তোমার কি মনে হয়
যার এত এত ডিগ্রি আছে সে এই সামান্য কাজটুকু পারবে না? শায়না বলল, আপনার কাছে প্রেম ভালোবাসা এইসবের মানে কি? এইসব কি বাজারের পণ্য যে চাইলেই নিজের মধ্যে ধারণ করা যায়? তাহলে? শায়না বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। বলল, এইসব প্রেম টেম খুব বড় একটা ফাঁদ। যে পড়েছে সে আর উঠতে পারেনি। আমি জানি আপনি জেনে শুনে এসব ভুল কাজ করতে যাবেন না, কারণ বুদ্ধিমানেরা প্রেমে পড়ে না। তাজদার সিদ্দিকী বলল, ওহ জাস্ট শ্যাট আপ শায়না মমতাজ। তাজদার সিদ্দিকী পারে না এমন কোনো কাজ নেই। শায়না বলল, আচ্ছা তাহলে মাটিতে ঘুমিয়ে দেখান তো। এইসব না বলে সিরিয়াস কিছু বলো। শায়না কিছুক্ষণের জন্য ভাবুক হয়ে গেল। তেমন কোনো কিছু খুঁজে পেল না। শেষমেশ প্রশ্ন করল, আমার প্রিয় সিনেমার নাম কি বলুন তো? পারলে কি দেবে? চার মতো কিছু চাইলে। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে গদগদ কণ্ঠে বলল, আকাশ ছোঁয়া ভালোবাসা। শায়না বলল, প্রিয় সঙ্গীত শিল্পী? হাবিব ওয়াহিদ। শায়না চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার ফেসবুক আইডি থেকে জানতে পেরেছে এই লোক কি চালাক রে বাবা। তাজদার বলল, ওয়েল এবার আমি যা চাওয়ার কথা বলি। শায়না জানে কি চাইবে, সে বলল, জানি। তাজদার সিদ্দিকী তার ওপর উঠে এসে বলল, ওই সিনেমাটা আমি দেখলাম, জঘন্য একটা সিনেমা। সেখানে জঘন্য একটা সিন আছে। হাওয়ার নামে একটা গানে ছাদ থেকে টুপ করে একটা দোলনা পড়ে, আর মেয়েটা দোলনার নিচে পড়ে সাপের মতো মোচড়ামোচড়ি করে। নায়কটা তার ওপর দুলে দুলে গান গায়। আমি সেটা তোমার ওপর এক্সপেরিমেন্ট করব, এটাই আমার চাওয়া। শায়না বলল, আপনার নিচে পড়ে এমনিতেই চ্যাপ্টা হয়ে যাচ্ছি, দোলনা থেকে পড়লে সোজা মরে যাব। কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই। তাজদার বলল, আমি যেটা বলি সেটা করি, বি রেডি। বলেই শায়নাকে সাপের মতো পেঁচিয়ে জড়িয়ে ধরল। শায়না রুটি বেলছে পিঁড়িতে বসে। এতগুলো রুটি কখন বানিয়ে শেষ করবে সে নিজেও জানে না। ময়দার রুটি বাড়িতে সে খেত না। মা যখন বানাতো তখন সে বিরক্তিতে মুখ ঘুরিয়ে রাখত। আটার রুটি তো একদমই পছন্দ ছিল না। সে খেলে ওই নান রুটিটা খায়, তাও ডাল কিংবা মাংসের ঝোল ঝাল দিয়ে। পাউরুটিও খায় জেল দিয়ে কিংবা ডিম দিয়ে। রোশনারা আলু ভাজি করেছেন, আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে সবাই। কয়েকটা ডিম পোচ করেছেন। শায়না রুটি বেলছে আর ঝিমলি পড়ছে। রোশনারা দোকানের নান রুটি খায় না। ওনার নাকি ইস্ট আর সোডার গন্ধটা খুব বাজে লাগে। ওনারা সবাই ময়দার নরম নরম রুটি খেতে পছন্দ করে। শায়না প্রায় 30টার উপরে রুটি বেলে নিল। ঝিমলি বেশিক্ষণ চুলার সামনে দাঁড়াতে চায় না, স্কিনের ক্ষতি হয় বেশ। সেও বিরক্তি দেখালো রুটিগুলো পুড়তে গিয়ে। জোহরা বেগম বলল, দোকান থেকে কিনে আনলেই ভালো, সকাল সকাল রুটি বানানো ঝামেলার কাজ। জোহরা বেগম কিছু বললেন না। আজকালকার মেয়েরা একদম কাজকর্ম করতে চায় না। শায়না রুটি বানিয়ে শেষ করে ফেলেছে। ঝিমলি এখনও একটা একটা পড়ছে। জোহরা বেগম শায়নাকে বলল, ওই চুলায় আরেকটা তাওয়া বসিয়ে দাও। শায়না তাই তাই করল। হাই হিটে তাওয়া গরম করে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে রুটিগুলো পুড়তে নিল। পোড়া শেষে শায়না পাউরুটি আর ডিম পোচ নিল প্লেটে করে। সে যেহেতু ময়দার রুটি খায় না, তাসনুবা এসে বলল, আমি প্লেটটা নিয়ে যাচ্ছি, তুমি আরেকটাতে নাও প্লিজ, আমার খিদে পেয়েছে। ডিম পোচ আর একটাই অবশিষ্ট ছিল। ঝিমলে নিজের খাবার নিয়ে টেবিলে বসে আস্তে আস্তে খাচ্ছে। শায়নাকেও আসতে বলল। শায়না ফ্রিজ খুলে দেখল ডিম নেই। জোহরা বেগম বলল, কি খুঁজছ? শায়না জানতে চাইল, ডিম আর নেই? না, শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। কার জন্য? শায়না লজ্জায় বলতে পারল না। জোহরা বেগম যদিও বুঝে গেছেন। শায়না প্লেটে একটু ভাজি নিল। দুটো রুটি নিয়ে ঝিমলির পাশে বসে খেতে লাগলো। ঝিমলির পেট উঁচু হয়েছে। সে বোধহয় 6-7 মাসে পড়েছে। দেবরের বিয়ে উপলক্ষেই এসেছিল, নইলে এর আগে বাপের বাড়িতে ছিল। তার বাপের বাড়ি ঢাকায়। সে চট্টগ্রামে প্রথম প্রথম এসে মানিয়ে নিতে পারেনি। এখানকার কথাবার্তাও তেমন বুঝতো না। যদিও এ বাড়িতে বড়রা একে অপরের সাথে চাটগাইয়া ভাষায় কথা বললেও ছোটরা চলিত ভাষায় কথা বলে। বড়রাও ছোটদের সাথে চলিত ভাষায়ই কথা বলে। তাই ঝিমলির খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এখানকার রীতিনীতি, খাবার দাবার, সংস্কৃতি সবকিছুর সাথে মানিয়ে নিতে তার অনেকটা সময় লেগেছে। শায়না তার অনেকটা ছোট বলা যায়। সে মাস্টার্স পাশ করার পরে বিয়ে করেছে। শায়নার পাতে ডিম পোচ না দেখে সে জানতে চাইল, তুমি না রুটি খাও না? শায়না ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে, যদিও ভীষণ রাগ হচ্ছে কেন যেন। বাড়িতে এমন হলে সে মায়ের সাথে রাগ দেখিয়ে একদম ঘরে গিয়ে বসে থাকতো। মা মুখের সামনে প্লেট ধরে রাখতো। এখানে এইসবের মূল্য নেই, একটা ডিমই তো। রৌশনারা এসে বলল, ডিম পোচ কার কম পড়েছে? জোহরা বেগম বলল, শায়নার। তিনি কার প্লেট থেকে যেন ডিম পোচটা চামচে তুলে শায়নার প্লেটে দিয়ে প্লেটটা
সিঙ্কের উপরে রেখে চলে গেল। শায়নার খাওয়া বন্ধ হয়ে গেল। সে উঠে গেল মুখে বাকি রুটিটা গুজে দিয়ে। ডিমটা কড়াইয়ে রেখে দিয়ে সিঙ্কে থাকা প্লেটগুলো ধুয়ে ঘরে চলে এলো। ঘরে এসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলো। তাজদার সিদ্দিকী আসছে মনে হতেই পালঙ্কের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল পিঠ ঠেকিয়ে, চোখ দুটো সিলিংয়ের দিকে। আঙুল দিয়ে আস্তে আস্তে করে শাড়ির আঁচলে চোখের কোণার জল মুছে নিচ্ছে। রোশনারা কড়াই ডিম দেখে বলল, এটা কার? জোহরা বেগম বলল, শায়না খায়নি। কার প্লেট না কার প্লেট থেকে দিয়েছ তাই হয়তো খায়নি। বাপরে! রোশনারা ভীষণ অসন্তুষ্ট হলেন। তাজদার ঘরে আসতে আসতে তিতলিকে ডাকছে। তিতলি দৌড়ে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল, জি ভাইয়া। শায়নাকে ডেকে দাও। শায়না তো কিচেনে নেই। তাজদারের কপাল কুঁচকে গেল। তাহলে কোথায় যাবে? তুমি দেখে এসেছো নাকি? আন্দাজে একটা বলে দিলে। তিতলির মুখ চুপসে গেল। আমি ওকে কিচেনে দেখিনি। খুঁজে দেখো, বলো আমি ডাকছি, যাও। তিতলি দৌড়ে দৌড়ে চলে গেল আবার। শায়না পালঙ্কের পেছনে থেকে বের হলো তখনই। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো, বলল, আপনি ওই দিকে লুকিয়েছিলেন এতক্ষণ? শায়না বলল, হুম। লুকোচুরি খেলার ইচ্ছে হচ্ছে? শায়নার হাসার অনর্থক চেষ্টা করলো, বলল, আপনার সাথে লুকোচুরি খেলে লাভ নেই, কারণ আমি লুকিয়ে পড়লে কারো সাধ্য নেই আমাকে খুঁজে বের করার। তাজদার সিদ্দিকী কপালটা আরও কুঁচকে বলল, চ্যালেঞ্জ করছো? শায়না তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার সাথে এভাবে কথা বলবেন না। কপালটা মসৃণ করুন, এভাবে কুঁচকে রাখতে রাখতে কপালটা কুঁচকে যাবে। তাজদার নিজেকে স্বাভাবিক করে বলল, ওকে ফাইন। শায়না বলল, আমি আপনার সাথে কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে চাই না। নিলে তুমি হারবে। শায়না কুঁচকে থাকা বিছানার চাদর ঠিক করে নিতে নিতে বলল, আপনি হারবেন। লুকোচুরি খেলায় আপনাকে আমি জীবনেও জিততে দেব না। তাজদার সিদ্দিকী তার পেছনে এসে দাঁড়ালো, বলল, মানে তুমি বলতে চাইছো তুমি লুকিয়ে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না? শায়না তার দিকে ফিরে বলল, আমি চাই না এসব খেলায় জড়াতে। আপনাকে একটা প্রশ্ন করি। তাজদার এবার ভ্রু ভাঁকা করে বলল, প্রশ্ন? শায়না সরাসরি প্রশ্নটা করল, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? অফকোর্স নিজেকে। আই লাভ মাইসেলফ। শায়না বলল, আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি ছাড়া অন্য কেউ নিজেকে ভালোবাসতে পারে? অফকোর্স। তাহলে এটাও মাথায় রাখুন, আই লাভ মাইসেলফ অলসো। তাই আমাকে আমার মতো থাকতে দিন। তাজদার তাকে সমর্থন করে বলল, এটাই উচিত। মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। শায়না তার কথায় অবাক হলেও সেটা প্রকাশ করল না। ভেজা কাপড়গুলো হাতে তুলে নিতে নিতে প্রশ্ন করল, মা বাবা তার সন্তানকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না বলছেন? পারে না। স্বার্থ যতক্ষণ ততক্ষণ এইসব ভালোবাসা, মায়া, মহব্বত চোখের সামনেই তো জলজ্যান্ত উদাহরণ আছে। শায়না চট করে তার দিকে ফিরে কাটকাট গলায় বলল, একদম আমার দিকে আঙুল তুলবেন না। আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবেসেছেন যে অন্য কারোর দিকে আঙুল তুলে ফেলেছেন? আপনাকে ভালোবাসার কথা আসছেই না এখানে। কিন্তু আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসি। তাদের কষ্ট দিয়ে কথা বললে সেই রাতে আমার ঘুম হয় না। তাদের কথা বাদ দিলাম। আপনার সাথে একটু রূঢ়ভাবে কথা বললে আমার খারাপ লাগে, এটার কারণ ভালোবাসা না, মনুষ্যত্ব, যেটা আপনার নেই। আপনার একটা মুখ আছে, ওটা দিয়ে আপনি যাকে তাকে যা ইচ্ছে বলে দিতে পারেন। আপনি ভেবে নিয়েছেন যে আপনি সারা জীবন এভাবে গর্জন তর্জন করে সবাইকে সোজা করে রাখতে পারবেন। আপনি মনে করেছেন এটা আপনার জিত, আসলে এটা আপনার হার। আপনি প্রতিনিয়ত সবার কাছ থেকে একটু একটু করে দূরে সরে গেছেন, যাচ্ছেন, ভবিষ্যতেও যাবেন। তাজদার খুব সাবলীলভাবে প্রশ্ন করল, আমার মনুষ্যত্ব নেই? শায়না বলল, অভাব আছে? মনুষ্যত্ব নেই তাই আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না? শায়না বলল, আমি আপনার সাথে এই টপিকে আর কোনো কথা বলতে চাই না। তাজদার তার হাত ধরে ফেলে বলল, ভালোই তো লাগছে, এসো আরও কথা বলি। বলেই শায়নার হাত থেকে সব কাপড় চোপড় নিয়ে বিছানার উপর রেখে দিল। শায়না বলল, আরে কাপড়গুলো ভেজা হোক। বলেই সে শায়নাকে নিজের মুখোমুখি বসিয়ে দিল। সে বলল, অলরাইট, কথা ছিল ভালোবাসা নিয়ে। শায়না বলল, কচু নিয়ে? আপনার মুখে একদম যাচ্ছে তাই লাগছে শব্দটা। কারো মুখে একটা শব্দ এত বিচ্ছিরি শোনাতে পারে আপনাকে না দেখলে সেটা বুঝতামই না। তাজদার তাকে ধমকে বলল, শায়না মমতাজ, চুপ করে বসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। শায়না চুপ করে বসে বলল, বলুন। সময় 20 মিনিট। তাজদার তাকে প্রশ্ন করল, আমি তোমাকে চাই, এইটা কি? শায়না সোজা সাপটা বলল, মোহ, যা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। তাজদার জানতে চাইল, তারপর ফলাফল?
আমাকে খুব বিরক্ত লাগবে। যারা কাউকে ভালোবাসে না তারা অন্যের প্রতি বেশি দিন মুগ্ধতা ধরে রাখতে পারে না। তাসদার তার দিকে সরু চোখে তাকালো। শায়না বলল, একদম এভাবে তাকাবেন না, আমি এসব পছন্দ করি না। বলে সে চলে যাচ্ছিল। তাসদার তার হাত ধরে তাকে মুখোমুখি এনে বলল, আমার কি মনে হয় জানো শায়না মমতাজ, তোমার প্রতি আমার মুগ্ধতা কমার বদলে আরও বেড়ে যাবে। এটা অবশ্য আমার জন্য খুব খারাপ হবে। শায়না বলল, আমাকে কুঁচকে যাওয়া চামড়ায় আর সাদা চুলে দারুণ দেখাবে তা আমি জানি। ওহ নো শায়না মমতাজ, তুমি বুঝতে পারছো না, এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে। শায়না ব্যস্ত স্বরে বলল, আপনার মতো আইনস্টাইনের সাথে আমার কোনো কথা নেই, আমার অনেক কাজ। তাসদার এবার রেগে গিয়ে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। শায়না শান্ত হয়ে বসে বলল, বলুন। তাসদার সোজাসাপটা তার জবাব, তার বক্তব্য পেশ করল, আমি তোমার সাথে কথা বলতে চাই। শায়না রেগে মেগে বলল, তো এতক্ষণ কার সাথে কথা বলছেন বাবু মশাই? তাসদার স্মৃতিকে ঠোঁট কামড়ে হাসল। শায়নার নাকে ঠোকা মেরে বলল, তুমি একদিন বুড়ি হবে, লাঠি হাতে নিয়ে ঠকঠক করে হাঁটবে, সেদিনও আমায় বাবু মশাই বলে ডাকবে, ফাইনাল। শায়না বলল, কি চালাক! আপনার কি মনে হয় আমার অত ধৈর্য হবে আপনাকে অতদিন ধরে সহ্য করার? আমার তো মনে হয় আপনার অত্যাচারে অত্যাচারে আমি অকালেই মরে যাব। তাসদার ভাবুক হয়ে গেল কিছুক্ষণের জন্য। মরে যাওয়া এত সহজ? এত বড় একটা কথা কোন লজিকে, কোন অ্যাঙ্গেলে থেকে এ ধরনের কথা উচ্চারণ করে? সে চট করে তাকালো শায়নার দিকে, চোখ সরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, শায়না মমতাজ, তুমি আমায় এখনও চেনো না। শায়না সাহসী হয়ে উঠল, বলল, কি চিনি না? তাসদার বলল, তাসদার স্মৃতিকে চায় না তাকে কেউ ভালোবাসুক, কারণ সে কাউকেই ভালোবাসে না। তারপর? কিন্তু সে যদি চায় কাউকে সে ভালোবাসবে এবং তাকে কেউ ভালোবাসুক, তাহলে সেটা অসম্ভব কিছু নয়। মেজারমেন্ট হবে ইকুয়াল ইকুয়াল। শায়না বলল, ভালোবাসলে সব উজাড় করে দিতে হয়, ক্যালকুলেট করে ভালোবাসা যায় না বাবু মশাই। এটা আমার কথা না, এটা চরম সত্য। আপনার এই মেজারমেন্টের ভালোবাসাকে আমি নিকুচি করি। তাসদার চবর্গীয় শব্দ করে বলল, তোমাকে আমি অন্যভাবে বোঝাই। শোনো, ভালোবাসা একতরফা হলে সেটা ল্যাটেন্সি, অপেক্ষা করতে হয়। কিন্তু দুজনের মধ্যে যখন ভালোবাসা মিলে যায় তখন সেটা হাই অ্যাভেইলেবিলিটি কালেকশনের হয়ে যায়। যদি একজন চায় সে কাউকে ভালোবাসবে আর সেই মানুষটিও চায় তাকেও ভালোবাসা হোক, তাহলে এটা কোনোভাবেই অসম্ভব নয়। কারণ সত্যিকারের প্রেমের আর্কিটেকচারে সম্পর্কের ম্যাট্রিক্স শুধু তখনই পার্মানেন্ট হয় যখন দুজনের ফিলিংস ইকুয়াল ইকুয়াল হয়। ধরো দুজনেই ভালোবেসেছে, সেই মুহূর্তেই লোড ব্যালেন্স হয় সমান সমান, দুজনের মনেই ডাটা রিপ্লিকেট হয়, আর প্রেম একেবারে ফেইলোর ভার প্রুফ। শায়না তার এত লজিকের আগামাথা না বুঝে চলেই যাচ্ছিল। তাসদার তার বেনিটা ধরে ফেলল। শায়না মাথার পেছনে হাত চাপল, বলল, এগুলো রীতিমতো টর্চার মিস্টার তাসদার সিদ্দিকী। যতদিন না মোহ কাটবে ততদিন পর্যন্ত এই টর্চার চলতে থাকবে। বলেই সে শায়নার বেনিটা তার শার্টের বোতামে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে দিল। শায়না হতাশ দৃষ্টিতে তাকিয়ে তার কাজ দেখতে লাগলো। তাসদার নিজের কাজ শেষ করে সোজা শুয়ে পড়ল। শায়না তার বুকের উপর ঝুঁকে চুলগুলো ছাড়াতে লাগলো। তারপর রাগত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এইসব বাদরামিগুলো যদি সবাইকে দেখাতে পারতাম। তাসদার মাথার পেছনে দুহাত রেখে আরাম করে শুয়ে বলল, সবাই বলতো এমন স্বামী ঘরে ঘরে হোক। শায়না বলল, জি না, বলতো ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। তাসদার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অবশ্যই বলতো, কারণ তাসদার সিদ্দিকীকে তো একমাত্র শায়না মমতাজই ডিজার্ভ করে, অন্যরা না। শায়না বলল, এইসব কথায় মোটেও আমি খুশি হচ্ছি না। আমি খুশি হওয়ার মতো কোনো কথাই এখনো বলিনি মমতাজ। তুমি আমার ডেডিকেশন লেভেল সম্পর্কে জানো না। আমি যদি তোমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ি না, তোমার বাচ্চার সুযোগ নেই। অল্পতেই তুমি হাঁপিয়ে উঠছ। শায়না বিরক্ত হয়ে বলল, আমি কিন্তু বোতামগুলো সোজা ছিঁড়ে নেব। তাসদার বলল, তোমার যা ইচ্ছা করো, আমি ঘুমাই। শায়না চুলটা ছাড়িয়ে নিয়ে তাসদারকে জোরে একটা চিমটি কেটে নেমে যাচ্ছিল দ্রুত। তাসদার তাকে একটানে নিচে ফেলে দিয়ে গায়ের ওপর উঠে এসে বলল, আমি তোমাকে লন্ডনে নিয়ে যাবই। শায়না বলল, যদি কখনো মেজারমেন্ট ইকুয়াল ইকুয়াল হয় সেদিন আপনি নিজেই এই সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসবেন। তাসদার বলল, তুমি আমাকে খুব এড়িয়ে চলতে চাও শায়না মমতাজ। শায়না বলল, যাতে এড়িয়ে না চলি তার জন্য রিসার্চ করুন, দয়া করে আমাকে ছাড়ুন। তাসদার তাকে বলল, আমার রিসার্চ কখনো ফেল হয়নি, এবারও হবে না। শায়না বলল, অল দ্য বেস্ট। তাসনবা ফিটফাট হয়ে সেজেগুজে বেরোচ্ছিল। উঠোনে তাসদারকে দেখে আর বের হলো না। তিতলিকে বলল, ভাইয়া চলে গেলে আমাকে এসে বলবে। তিতলি বলল,
ভাইয়া এত সহজে যাবে না। তাসনুবা ঘরের মধ্যে পায়চারি করছে। বন্ধুবান্ধব সবাই ফোনের ওপর ফোন দিয়ে যাচ্ছে। তৌসিফ এসে তার ঘরে ওকে দিয়ে বলল, সেজেগুজে এটা যাচ্ছে কই? তাসনুবা বলল, একটু দেখো না মেজ ভাইয়া সরেছে কিনা। তৌসিফ তার হাতের ফুটবলটা দেখিয়ে দেখিয়ে বলল, আমরা সবাই ফুটবল খেলছি, ভাইয়া ওখানেই থাকবে। তাসনুবা রোশনারাকে গিয়ে বলল, আম্মু একটু নিচে আসো, আমি উঠোন পার হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। রোশনারা প্রথমেই শুনল না কথা। তাসনুবা জোরাজোরি করে নিয়ে এলো। তাসনুবা ভয়ে ভয়ে উঠোনে পা রাখলো। গোটা বাড়ি জুড়ে বাচ্চা কাচ্চা ছেলে পেলে যারা আছে সবাইকে নিয়ে দুই দলে ভাগ হয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতেছে তাজদার। প্যান্ট গোড়ালির উপর তুলে পায়ে পায়ে ফুটবলটা গোল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তাসনুবাকে দেখল সে। আঙ্গুল তুলে ডাকলো, এই এই নোভা। তাসনুবা চমকে গেল, মনে মনে বলল, উফ। সে ভাইয়ের দিকে ফিরল ধীরে ধীরে। তাজদার ফুটবলটা তৌসিফের দিকে ঠেলে দিয়ে হেঁটে হেঁটে এলো তার সামনে। বলল, তুমি যাচ্ছ কোথায়? গেট টুগেদারে। ঝড়ের দিনে তোমাকে বেরোতেই হবে? তাসনুবা মৃদু স্বরে বলল, সন্ধ্যার আগেই চলে আসবো ভাইয়া। তাজদার কাটকাট গলায় বলল, নো ওয়ে, তোমাকে বিকেলে থাকতে হবে। আমার একটা স্যার আসবেন। স্যার? কোনো প্রশ্ন না, যেটা বলছি সেটা করো, ভেতরে যাও। তোমার কোথাও যাওয়া হচ্ছে না, যাও। শেষের কথাটা গর্জে বলল তাজদার। তাসনুবা সোজা ছাতাটা বন্ধ করে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল। ব্যাগ ছুঁড়ে মারল একদিকে, গায়ের ওড়না ছুঁড়ে মারল অন্যদিকে, চুলের ওপর আটকানো চশমাটা ছুঁড়ে মারল একদিকে, ছাতা ছুঁড়ে মারল অন্যদিকে। চেঁচাতে চেঁচাতে বলল, ঘরবন্দি করে রাখবে সবাই আমাকে, অসহ্য। আমি স্পষ্ট করে বলে দিয়েছি বিয়ে শাদী করব না। আমাকে যদি এইসব ব্যাপারে ফোর্স করা হয় আমি সোজা বাড়ির বাইরে চলে যাব। শায়না তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব। তিতলি তার ব্যাগ চশমা ওড়না খুঁজে নিতে নিতে বকছে, কাজ বাড়াবে সে, আর করতে হবে আমাকে। তাসনুবা রাগে দুঃখে চেঁচাচ্ছে রোশনারার ওপর। রোশনারা তাকে কষে একটা চড় মারল, বলল, বিয়ে তোমার হবেই না? বেয়াদব হয়েছ, সোজা ঘরে যাও। তাসনুবা রাগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রোশনারা শায়নাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে বলল, ডিমটা খাওনি কেন তুমি? ওটা তাজদারের ছিল। শায়না চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যের না খাওয়া ডিম কেন সে খাবে? সেটা তাজদার সিদ্দিকের না হয়ে অন্য কারো হতে পারত। তার জন্য বরাদ্দ থাকবে, তাহলেই সে খাবে, নয়তো নয়। এই ডিম না খাওয়ার ব্যাপারটা নিয়ে 10টা কথা রটেছে। সেটা শায়নাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে যে বউ তেরামি করে ডিম খায়নি। সেদিন শুক্রবার ছিল, অফ ডে থাকায় আনিসও বাড়িতে ছিল। রান্নাঘরে বসে সে মা দাদির সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিল। দাদির মুখে শায়নার ব্যাপারে সবটা শুনে সে বলল, বেশ করেছে। সায়দা বেগম বলল, এসব বলে ওকে লাই দিস না আনিস, তুইও বউ আনতে যাচ্ছিস, তোর বউ আমার সাথে এসব করলে তোর ভালো লাগবে? আনিস পাল্টা প্রশ্ন করল, তুমি এসব করতে যাবে কেন? ডিম সবার জন্য পোজ করবে, না খেলে সেটা পড়ে থাকবে। একজনের না খাওয়া ডিম কেন অন্যজন খাবে? তোমরা মেয়ে মানুষরা সহজ কথাটা কেন বোঝো না? অল্প কথায় সে বিরক্তিতে তেতে উঠে সেখানে সে চলে গেল। আশরাফ এসে মোড়ায় বসলো। সাবিনা জানতে চাইল, আপনাকে চা দেব? দাও। তারপর মাকে বলল, আনিস এই মেয়েটার ব্যাপারে কি বলল? দাদিমা বলল, মেয়ের ছবি দেখে বলল বেশি ফর্সা। এরকম ফর্সা মেয়ে কী করবে? এই মেয়ে নাকি এখানে এলে সবাইকে বাঁচবে। আশরাফ বলল, মেয়ের বাপ তো আমার পেছনে চিনে জোকের মতো লেগে আছে। ওকে দেখেছে নাকি কোথায়? ছেলে সম্পর্কে খোঁজ টোজ নিয়েছে অলির হাটে এসে। সবাই নাকি বলেছে আগে ছেলে ভালো, অনেক কষ্টে বড় হয়েছে, স্বভাব চরিত্র ভালো। এখন আমাকে ফোনের পর ফোন করেই যাচ্ছে। সায়দা বেগম বলল, আনিসকে এইসব বলছি আমি। ও বলল বেশি আহ্লাদ দেখানো মানুষ বিপজ্জনক। মানুষের কথায় সহজে গলে যেও না আম্মা, আমি আর কি বলবো। ওরকম মেয়ে নাকি এই ঘরে এসে সংসার করবে না। আশরাফ কথাটা শুনে হেসে ফেলল। সাবিনাও তার সাথে সাথে হাসলো, বলল, মেজ ভাই মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মেয়ে আরও বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। সায়দা বেগম বলল, ও আশরাফ, এটা বাদ দে। একটা মধ্যবিত্ত ঘরের শ্যামলা চেহারার মেয়ে দেখ, একটু লম্বা চওড়া চেহারায় স্ত্রী আছে, দেখতে আদর লাগে, অনার্স ডিগ্রি পড়তেছে, এরকম কোনো মেয়ে হলেই হবে। আশরাফ বলল, ও কি জিজ্ঞেস করেছ কোনো পছন্দ টছন্দ আছে কি না? সে কথা তো বলিনি। বলে দেখো, হয়তো মুখে বলতে পারছে না। দাদিমা বলল, ধুর, এই বেটাকে দিয়ে ওইসব কাজ হবে না। মেয়ে মানুষ মানেই ঝামেলা বলা, ছেলেদের কোনো মেয়ে পছন্দ করা থাকবে এইটা আমি মানব না। শায়না বারান্দায় দাঁড়িয়ে উঠোনে খেলাধুলা দেখছিল। দেখতে দেখতে তাজদার দেখা মাত্রই হাত নেড়ে ডাকলো, এই মমতাজ। সবার চোখ শায়নার দিকে ঘুরে গেল। শায়না লজ্জা পেয়ে গেল। তাজদার হাতের ইশারায় বলল, নেমে এসো, তোমাকে একটা গোল খাওয়াই।
শায়না রাগত দৃষ্টিতে তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল। এটুকুই ছিল তাজমহল গল্পের পর্ব 30 থেকে 32 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।